দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ গোল্ডেন ইস্পাত প্রসঙ্গ চট্টগ্রামে। আপনারা জানেন আমরা চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে বন্দরনগরীর নানা বিষয় নিয়ে কথা বলি। আমরা আজকে কথা বলবো নগর উন্নয়ন নিয়ে। নগরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালাম। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে শুরুতেই যাই, যেহেতু আমরা যতটুকু জানি যে এখন আপনার মেয়াদ মোটামুটি শেষের দিকে। গত 10 বছর ধরে আপনি আসলে চট্টগ্রাম নগর উন্নয়নে কাজ করেছেন, বিভিন্ন ধরনের প্রকল্প নিয়েছেন। একটু প্রথমেই জানতে চাই যে আসলে গত 10 বছরে আসলে আপনি কতটুকু করতে পেরেছেন বা কতটুকু করতে পারেননি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ইট ইজ অ্যান অপরচুনিটি ফর মি। এই সুযোগ, আমার বয়স এখন 68 বছর। 68 বছর 10 বছর বাদ দিলে তো 58 বছর হয়। আমার 50 বছর ইতিহাসে এই সুযোগ কেউ পেয়েছে আমার জানা নাই। আমি শুরুতেই কৃতজ্ঞতা জানাই আমার প্রাণপ্রিয় নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনাকে। উনি তার এই চট্টকর্মীকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আমি সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছি গত 10 বছর যাবৎ। এখন একটিও তো বলতে চাই, আচ্ছা, উন্নয়নের যে পরিকল্পনা গ্রহণ করতে হয় এটা সুদূর প্রসারী থাকতে হয়। যেহেতু আমার নিয়োগটা ছিল খণ্ডিত, আমার পরিকল্পনা ছিল খণ্ডিত, কিন্তু আল্লাহ পাকের রহমত এখন আমি দিব্যি দেখতে পাচ্ছি আমার খণ্ডিত পরিকল্পনাগুলো যখন বাস্তবায়ন সমাপ্ত হবে, এটা একটা পরিকল্পনার অংশ হয়ে যাবে, মহাপরিকল্পনার অংশ হয়ে যাবে। তো উন্নয়নই চলমান প্রক্রিয়া, এটা একদিনে, এক বছরে বা এক সরকারের মেয়াদে কখনো সম্ভবপর হয় না শেষ করা, সমাপ্ত করা। আমরা শুরু করেছিলাম 2009 সাল থেকে। আপনি চট্টগ্রামের সন্তান, আমি চট্টগ্রামের সন্তান। 2009 সালের পূর্বে চট্টগ্রামের কী অবস্থা ছিল, আর 2018 সালে অর্থাৎ 10 বছর পর চট্টগ্রামের কী অবস্থা হলো বা হতে যাচ্ছে, এটা দৃশ্যমান। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং বিস্তারিত না বলে শুধু বলবো এক কথায় যে চট্টগ্রামের উন্নয়নে এখন মহাযজ্ঞ চলমান। সে মহাযজ্ঞ সমাপ্ত করতে হবে চট্টগ্রামবাসীর স্বার্থে, চট্টগ্রামের স্বার্থে, সকলের সহযোগিতা নিয়ে। আর প্রজেক্ট ভিত্তিক যদি আলাপ আলোচনা করতে চাই, চট্টগ্রামের 60 থেকে 65 লক্ষ মানুষ, কেউ 70 লক্ষ বলে থাকে। 60-65 লক্ষ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম, যানজট মুক্ত চট্টগ্রাম, বিশ্বমানের পর্যটন নগরী চট্টগ্রাম। এক কথায় সমস্ত কিছু যোগ করলে যা দাঁড়ায় বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। এই ছিল চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। আল্লাহ পাক রহম করেছেন, আমাদের দল, আমাদের নেত্রী গত 10টি বছর জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের খেদমত করার সুযোগ পেয়েছেন। সেই সুযোগের অংশীদার হয়েছে আমরা চট্টগ্রামবাসী। আপনার কাছে প্রশ্ন করতে চাই, চট্টগ্রামের মানুষের যে জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, এইটা ছিল একটা দাবি মানুষের, কিন্তু সে দাবিকে মাথায় রেখে ধারণ করে সেই দাবি পরিপূর্ণ করার জন্য কোনো সমন্বিত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। কারণ এখানে ভয় ছিল, অর্থের ভয়, বিশাল অঙ্কের প্রয়োজন ছিল এই বিশাল সমস্যার সমাধান করার জন্য, কিন্তু আমরা ভয় পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতার কারণে আমি তার কর্মী হিসেবে আমি ভয় পাই নাই। আমি এই বিশাল সমস্যার সমাধান করার জন্য, যাকে আমরা অভিশাপ বলে থাকি, সে অভিশাপ মুক্ত করার জন্য চট্টগ্রামবাসীকে আমি প্রায় 8,000 কোটি টাকা 2টা প্রকল্প নিয়ে গেলাম। এই প্রসঙ্গে আপনাকে একটু জানতে চাই, এই প্রকল্পটার আসলে সুফল পেতে কতদিন লাগবে বা এই বছর আপনারা কি ধরনের মানুষকে সুফল দিচ্ছেন? সুফলটা হলো, যেহেতু দীর্ঘদিনের সমস্যা, কঠিন সমস্যা, এই সমস্যা 1 বছরে 2 বছরে সমাধান হবে না। অর্থের যোগান দিচ্ছে সরকার, বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। এই প্রকল্পকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো জোয়ারের পানিকে বন্ধ করা, আরটি হলো পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা। এই জোয়ারের পানিকে বন্ধ করার জন্য আমরা বাঁধ কাম সুইচ গেট যেটা বলি, এটা হলো টাইডাল রেগুলেটর বলে থাকি। এই বাঁধ কাম সুইচের জন্য, সুইচ গেটের জন্য দীর্ঘদিনের দাবি ছিল, কিন্তু সেটা আমরা কাজ শুরু করে দিয়েছি। কর্ণফুলীর পাড় দিয়ে আর সাগরের পাড়টা শেষ করে ফেলেছি। তাহলে এটাও যদি সমাধান হয়ে যায়, তাহলে জোয়ার পানি আর ঢুকতে পারবে না। এখন হলো পানি নিষ্কাশন ব্যবস্থা, যেটা আমরা খাল খনন প্রকল্প বলে থাকি, 6,000 কোটি টাকার। এই বছর কি পরিস্থিতি দাঁড়াবে? গত বছর যা সুফল পেয়েছি, গত বছর আমরা মাত্র 2 মাস কাজ করেছিলাম, এপ্রিল থেকে শুরু করে 2-3 মাস কাজ করার পরে যে সুবিধা পেয়েছিলাম, সেই সুবিধা এখন ইনশাল্লাহ আরও একটু বৃদ্ধি পাবে পর্যায়ক্রমে। আগামী 3 বছরের মাথায় আল্লাহ পাক যদি সব কিছু ঠিক রাখেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে চিরতরে। কারণ এটা কোনো বিচ্ছিন্ন প্রকল্প না, সমস্ত সমস্যাকে চিহ্নিত করা হয়েছে।
এবং বিচার বিশ্লেষণ করে আমরা এক জায়গায় এসেছি, এই কাজগুলো করলে পরে আর জলাবদ্ধতা থাকবে না। আমরা সবাই একমত হয়েছি। সেই মতের ভিত্তিতে আমরা ডিপিপি প্রণয়ন করা হয়েছে, অর্থের যোগান দেওয়া হয়েছে এবং আর এই কাজটা সুন্দরভাবে সফলভাবে যথাসময়ে সমাপ্ত করার জন্য আমরা একটি অংশ অর্থাৎ খাল খনন প্রকল্প ৬,০০০ কোটি টাকার এই কাজটার দায়িত্ব দিয়েছি। আমাদের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনীর ডিকশনারিতে এই আপনার ব্যর্থ যে শব্দটা, এটা আমাদের ডিকশনারিতে নাই। যত কঠিন হবে হোক, ইনশাল্লাহ আমরা আশাবাদী সেনাবাহিনী আমাদেরকে জলাবদ্ধতা মুক্ত নগরী উপহার দেবে। আপনার সাথে আরো আলোচনা হবে, ছোট্ট একটা বিরতি। থ্যাংক ইউ দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরবো একটু পরে। দর্শক, আবারও স্বাগত গোল্ডেন ইস্পাত প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম নগরীর উন্নয়নের নানা বিষয় নিয়ে। আপনি যে বলছিলেন যে গত 10 বছরে আপনি বিভিন্ন ধরনের উদ্যোগের কথা বলছিলেন। আপনি গত দীর্ঘ সময়ে এই যে অনেকগুলো বড় প্রকল্প নিয়েছেন, অনেকগুলো কাজ করেছেন, আপনার এই জায়গাতে কোনো ধরনের অতৃপ্তি আছে যে আমি এই প্রকল্পটা নিতে পারলে আরো ভালো হতো বা এই কাজটা করতে পারলে আরো ভালো হতো? আমার মনে হয় আমি যা স্বপ্ন দেখেছিলাম, যা চিন্তা করেছিলাম, তার চাইতে অনেক গুণ বেশি আমার অ্যাচিভমেন্ট। শর্টফল তো দূরের কথা, আমার প্রাপ্তিটা হলো আমার চাহিদার অনেক বেশি। আমি যেটা দিয়ে শুরু করলাম, একটা কথা বলে ফেললাম, জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম, যানজট মুক্ত চট্টগ্রাম। এই চট্টগ্রামকে যানজট মুক্ত করার জন্য যত কিছুর প্রয়োজন ছিল, নতুন রোড নেটওয়ার্ক শুরু করে দিয়েছি, ভার্টিক্যাল এক্সপানশন শুরু করে দিয়েছি, হরিজন্টাল এক্সপানশন সমাপ্ত করেছি। অর্থাৎ এই পোর্ট বন্দরনগরী চট্টগ্রামকে আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে, যেহেতু পোর্ট নো চট্টগ্রাম, সুতরাং এই পোর্টকে ফেসিলিটেট করার জন্য যত রকমের প্রকল্প নেওয়া প্রয়োজন ছিল আমরা সমস্ত প্রকল্প গ্রহণ করেছি। 5টি নতুন রোড নেটওয়ার্ক সৃষ্টি করেছি, রিং রোড, বাইপাস রোড, বাকুলি অ্যাক্সেস রোড, বঙ্গবন্ধু এভিনিউ, কর্ণবলী নদী তীরের রাস্তা, অর্থাৎ 5টি নতুন রোড নেটওয়ার্ক, যার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 30 কিলোমিটার। এই 5টি নতুন রোড নেটওয়ার্ক সমাপ্ত হলে চট্টগ্রামের মানুষ যানজট মুক্ত হবে। আর সমস্ত রাস্তাকে 100 কিলোমিটার রাস্তাকে 20 ফিট 24 ফিট যারা ছিল, 10,000 বাড়ি ঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আমি সরাইয়ে এই রাস্তাগুলোকে 4 লেনে উত্তীর্ণ করেছি। অসাধ্য ব্যাপার। সুতরাং আর এই হরিজন্টাল এক্সপানশন শেষে আমরা ভার্টিক্যালে চলে গেলাম, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার ইত্যাদি। এখন ফ্লাইওভার 4টি ফ্লাইওভার ছোট বড় মিলে সমাপ্ত করেছি, যার সুফল চট্টগ্রাম মানুষ দৃশ্যমান। অনেক তর্ক বিতর্ক থাকতে পারে প্রকল্প চলমান ক্ষেত্রে, কিন্তু যখন হয়ে গেল, দৃশ্যমান হয়ে গেল, দেখা যায় না। তাদের যারা তর্কে লিপ্ত ছিলেন, আমার সম্মানিত যারা ছিলেন, তারা এখন বুঝে গিয়েছেন যে সিডিএ যে সিদ্ধান্ত নিয়েছে এটাই কারেক্ট। মানুষ সুফল পাচ্ছে, হাত তুলে দোয়া করতেছে আমাকে। দুর্বার গেট ঘন্টার পর ঘন্টা জাম, বদ্রাট ঘন্টার পর ঘন্টা জাম, মুরাদপুর ঘন্টার পর ঘন্টা জাম, দেওনাট ঘন্টার পর ঘন্টা জাম। কোথায় চলে গেল যানজট? চিরতরে সমাধান হয়ে গেল। আগামী 4 বছরের মাথায় এই শাহমানুদ ব্রিজ থেকে চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ, যে কোনো ভেহিকেলস 30 মিনিটের মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে যাবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এক্ষেত্রে এই যে আপনি যেটা বলছেন তর্ক বিতর্ক, আপনি মানে কাজ করতে গিয়ে অনেক সময় দেখা গেছে অনেক আমি বলে ফেলি, অনেকে কিন্তু আপনার প্রকল্পগুলো নিয়ে প্রশ্ন তুলেছে। বিতর্কে আমি ওয়েলকাম করি, কারণ আমার তো ভুল থাকতে পারে, আমি তো মানুষ, তো কিন্তু বিশাল কাজে হাত দিয়েছি, সেই হিসেবে ভুলও বেশি হওয়ার সম্ভাবনা। যখন পেপারে পত্রিকায় বা কারো যদি আমার সম্মানিত অভিজ্ঞ ব্যক্তিবর্গ কিছু বলে, আমি তাদেরকে পজিটিভলি নিই এবং নিজে রিসার্চ করি, তাদের কথার মধ্যে কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমি নিজে কারো বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করি না। আমি তখন রিসার্চ করে চিন্তা করি এটা তাদের যেটা আমার জন্য, চট্টগ্রামবাসীর জন্য, চট্টগ্রামের জন্য ভালো হবে সেটা আমি গ্রহণ করি, যেটা ভালো হবে না সেটা আমি পাত্তা দিই না। এই যে যানজট সমস্যাটা যেটা বলছেন, এটা মানে ওদের ভাষা অনুযায়ী যদি ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাদ দিয়ে কি সমস্যার সমাধান ছিল? এটা হলো বহুমুখী। কারণ আপনার উন্নয়ন আজকে বললে আজকে হয় না। যে স্পিডে জাতির পিতার কন্যার যোগ্য নেতৃত্বের কারণে যে স্পিডে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষের সক্ষমতা বেড়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষের চাহিদা বেড়ে যাচ্ছে, এগুলো যোগান দিতে হলে বহু আগে পরিকল্পনা গ্রহণ করতে হয়। এটা হলো বিশ্বের উন্নত বিশ্বের উদাহরণ। আমরা এখন পিছিয়ে আছি কি জন্য? কারণ উন্নয়ন একদিনে হয় না, কিন্তু স্পিড এত বেশি বেড়ে গেছে। আপনি 1 মাস আগে রিজার্ভ, তারপর মাসে রিজার্ভ, গত বছরের জিডিপির প্রবৃদ্ধি, এই বছরের জিডিপির প্রবৃদ্ধি
এটা কল্পনার বাইরে, চিন্তার বাইরে। এই কল্পনার বাইরে, চিন্তার বাইরে যে অগ্রগতি, তো অগ্রগতির সাথে সাথে উন্নয়নের সাথে সাথে মানুষের চাহিদা বেড়ে যায়, মানুষের রুচির পরিবর্তন হয়ে যায়, মানুষের দৌড়াদৌড়ি বেড়ে যায়। তাহলে এইগুলোকে সাপোর্ট দিতে গেলে যে সময়ের প্রয়োজন হয় সেই সময় আমরা পাই নাই। সুতরাং সিডিএ এই ভুল করে নাই, সিডিএ এগুলা অনুধাবন করে অনেক আগে থেকে পরিকল্পনা করে একটা না, বহুমুখী পরিকল্পনা, ভার্টিক্যাল এক্সপানশন, হরিজন্টাল এক্সটেনশন, নতুন নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক, অর্থাৎ একটা নিয়ে সিডিএ সন্তুষ্ট ছিল না, বহুমুখী পরিকল্পনা নিয়েছে। কারণ মনে রাখতে হবে এটা বন্দর নগরী চট্টগ্রাম, কোনো কারণ যদি বন্দর কলাপস হয়ে যায় সারা বাংলাদেশের অর্থনীতি কলাপস হয়ে যাবে। সুতরাং চট্টগ্রাম বন্দর কলাপস হবে কিনা সেটা নির্ভর করবে চট্টগ্রামের উন্নয়নের উপরে। এটাই মাথায় রেখেছি 2009 সাল থেকে। সুতরাং এইভাবে সাজিয়েছি। এখন মানুষ তো হাত তুলে দোয়া করতেছে সিডিএ চেয়ারম্যান এই মহাপরিকল্পনা কীভাবে গ্রহণ করলো, এবং বাস্তবায়ন যখন শুরু হয়ে গেল, বাস্তবায়ন সমাপ্ত হলো, যে সমস্ত সুবল পাচ্ছে মানুষ, সুবল তাদের আনন্দের সীমা নাই। আমি যে কাজগুলো এখন চলমান রয়েছে, বিশাল বিশাল কাজ, আমি তো চলে যাচ্ছি 22 তারিখ লাস্ট ডে আমার। আই এম সো হ্যাপি যে সম্মানের সহিত বিদায় নেওয়া। আমি যা ফেসবুকে যা দেখলাম, মনে হচ্ছে কেমন বিশাল একটা ক্ষতি হয়ে গেল চট্টগ্রামবাসীর। আসলে আমি ক্ষতি মনে করি না। সমস্ত প্রকল্প কাজ শুরু করে দিয়েছি, যে কেউ এসে এটাকে একজনের শুরু করা আরেকজনে এগিয়ে কন্টিনিউ করা। আপনার সাথে আরো আলোচনা হবে, আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর। দর্শক, আবারও স্বাগত গোল্ডেন ইস্পাত প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রামের উন্নয়নের নানা বিষয় নিয়ে। একটা বিষয় যে মানুষ মানে একটা বলিনি আপনাকে, দুইটা বলে ফেললাম। আটল বিশ্বমানের পর্যটন ওই চট্টগ্রাম, সেটাও শুরু হয়ে গেছে। পতেঙ্গা আমাদের দীর্ঘদিনের একটা স্মৃতি বিজড়িত বীজ, ঐতিহ্যবাহী বীজ। 1991 সালে ঘূর্ণিঝড়ের কারণে সেই বীজ নিশ্চিহ্ন হয়ে গেল। মানুষ যাওয়ার কোনো সুযোগ ছিল না, বসার সুযোগ ছিল না, বিনোদন দূরের কথা। সেই বীজকে সুযোগ পেয়েছে আল্লাহ রহমতে, আমার নেত্রী সুযোগ দিয়েছেন, সেই বীজের চার পাল্টে দিলাম। এখন বিশ্বমানের পর্যটন নগরী আর স্বপ্নের বিষয় নয়, স্লোগানের বিষয় নয়, এটা বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছি। কিন্তু এই যে মানে অনেকগুলো বড় প্রকল্প হয়েছে, কিন্তু কেউ মানে এখনো কারো কারো অভিযোগ হচ্ছে এটা যে চট্টগ্রাম নগরীতে অনেকগুলো বহুতল ভবন হয়েছে, অনেক ভবন হয়েছে, এগুলো আসলে তদারকিটা খুব কম হয়েছে, তাদের অগ্নিঝুঁকি বা নানা ধরনের ঝুঁকি। এটা শুধু চট্টগ্রামের বিষয় নয়, এটা সারা বাংলাদেশের বিষয়। আমরা নিজের পায়ে নিজের কুড়াল মারতে দ্বিধাবোধ করি না। আপনার যে সরকারি যে নিয়ম কানুন আছে সেগুলো হলো জনগণের স্বার্থে, বিধিবিধান ইত্যাদি জনগণের স্বার্থে, কিন্তু জনগণ বুঝে না। এটা মনে হয় কেন সরকার আইন করে ক্ষতি করে ফেলতেছে। আসলে সরকার তো আইন করে জনগণের জন্য, দেশের স্বার্থের জন্য। এই বুঝতে আমাদের মাইন্ডসেটটা ওইভাবে সেট হয় নাই। আমরা সরকার যখন আইন করে মনে করি যে এটা আমার ক্ষতি হয়ে গেলো, আসল ক্ষতি না, এটাতে আমার জন্য করা হয়েছে, জনগণের জন্য করা হয়েছে। যেমন ধর আপনার এই বিল্ডিং কোড না মানা, সেটব্যাক না রাখা, ডেভিয়েশন করা, এতে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি, এই জিনিসটা মানুষ বুঝে না। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত বুঝবে না ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। আইন আছে, বাস্তবায়নে চলমান, কিন্তু মানুষ তো বেশি, 16 কোটি মানুষ। বললাম না, উন্নয়নের সাথে সবার সক্ষমতা বেড়ে যাচ্ছে, তাদের রুচি বেড়ে যাচ্ছে। তার আগে থাকে দোতলায়, এখন থাকে 10 তলায়, আগে প্রয়োজন ছিল দোতলার, এখন প্রয়োজন হচ্ছে 20 তলার। এই জিনিসটা উন্নয়নের ফসল এটা। সুতরাং এটা খাপ পেতে হলে মানুষের মাইন্ডসেট পরিবর্তন হবে। আমি আশাবাদী মানুষ বুঝতে বুঝতে আস্তে আস্তে পরিবর্তন হবে। যেমন সেদিন ঢাকাতে যে ঘটনা ঘটলো, অনেক প্রাণ চলে গেল, মানুষ তারপরে যদি মানুষ না বুঝে সরকারের কি দোষ দেব? সুতরাং আমি যেটা জনসচেতনতার একটা অ্যাওয়ারনেস, আমরা শিক্ষার হার অনেক দূর এগিয়ে গিয়েছে। অনেক নিউ জেনারেশন অনেক কিছু জানে, তাদের অনেক স্বপ্ন আছে। সুতরাং আমার বিশ্বাস জাতির পিতার কন্যা জনতা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে বহুমুখীভাবে সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, এখানে আমরা পিছিয়ে থাকবো না। আমরা উন্নয়ন বিশ্বের আদলে এই বাংলাদেশ গড়া হবে ইনশাল্লাহ ভবিষ্যতে। আর এই কথা বলা যাবে না যে নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি, সেই কাজ চট্টগ্রাম বাংলাদেশের মানুষ আর করবে না ইনশাল্লাহ। সবশেষ আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা মাস্টার প্ল্যান আপনারা এখন যুগোপযোগী করছেন বা আপডেট করছেন, সেটা আসলে কিরকম হবে এবং এই মাস্টার প্ল্যান আসলে চট্টগ্রামকে নতুন করে সাজাতে কতটা ভূমিকা রাখবে, এটা একদম সবশেষ জবাবটা। 95 সালের মাস্টার প্ল্যান আর 2019 সালের মাস্টার প্ল্যান অবশ্যই ডিফারেন্স হবে। সুতরাং এই যে ডিফারেন্সটা বললাম, সেই ডিফারেন্সটা মাথায় রেখে আমরা ডেল্টা প্ল্যান করতেছি, 100 বছর কি হবে, ডেল্টা বে, হ্যাঁ, তাহলে আমরা 21 ফেসেস করলাম,
41 শেষ করলাম, এখনো 100-তে চলে গেছি, 21 সাল। অর্থাৎ এইগুলো মাথায় রেখে বর্তমান মাস্টার প্ল্যানকে আমরা ডিজাইন করতেছি। মাস্টার প্ল্যানের একটা কাজ হলো প্রকল্পটা সরকার থেকে অনুমোদন নেওয়া, অনুমোদন নেওয়ার পরে কাজ শুরু করা। সুতরাং কাজটা, এই মাস্টার প্ল্যানটা কেমন হবে সেটা নির্ভর করবে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে কনসালটেন্সি করার জন্য। যুগ উপযোগী যেটা বললেন, যে কনসালটেন্ট যদি দক্ষ না হয়, ইকুইপ না হয় এবং তাদের সাথে দূরদৃষ্টি না থাকে, এই যে এটা 20-25 বছরের পরে কি জিনিসের প্রয়োজন হবে এই চট্টগ্রামে, তাদের যদি এই যে ডাটাগুলো না থাকে, তাদের যদি দূরদৃষ্টি সম্পন্ন না হয়, ওয়েল এক্সপেরিয়েন্স না হয়, টেকনিক্যালি নলেজ না থাকে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওই জন্য আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি কনসালটেন্সির উপরে। যত টাকার প্রয়োজন হোক, আমরা অভিজ্ঞ মহল বলতে নট ইন অনলি উইদিন দি টেরিটরি অফ দি কান্ট্রি, প্রয়োজনে বিদেশ থেকে এক্সপার্ট এনে হলো আমাদের যাতে এই চট্টগ্রামকে পরিকল্পিত নগরী করা যায়, সেই বন্দোবস্ত আমরা করে রেখেছি। আমাদের প্রকল্প অনুমোদন হয়ে গিয়েছে, এখন বাকি প্রক্রিয়াগুলো শুরু হবে ইনশাআল্লাহ। চট্টগ্রাম মানুষের চিন্তার কোনো কারণ নাই। আমরা চট্টগ্রামকে এমনভাবে সাজানোর, আমাদের দল, আমাদের সরকার এমনভাবে সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার প্রধান কারণ হলো ওশান ফেস ডেভেলপমেন্ট। সাগরকে বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয়। ওই জন্য চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। মিরেশ্বরাই ইপিজেড বাংলাদেশের বৃহত্তম কেন হলো? সাগরের কারণে। আমাদের শেষ করতে হবে। ডিপ সি পোর্ট সাগরের কারণে, বিদ্যুৎ পল্লী সাগরের কারণে, আমার পর্যটন সাগরের কারণে। অর্থাৎ ওশান ফেস ডেভেলপমেন্টকে বাদ দিয়ে কোনো উন্নয়নও সম্ভব হবে না। যদি এটা সত্য হয়, তাহলে চট্টগ্রামকে গুরুত্ব না দিয়ে কোনো উপায় নেই। চট্টগ্রামের আগামীর উন্নয়ন হবে নিশ্চয়ই সাগর কেন্দ্রিক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা।